একটি মেলা দেখা যায় যেখানে কিছু মানুষ কস্টিউম পরে বাচ্চাদের সাথে খেলা করছে। তারা সব বাচ্চাকে এক এক করে গিফট দিতে থাকে। অনুষ্ঠান শেষে তারা ড্রেসিং রুমে আসলে নাওইন বানির সাথে একটি ছবি এঁকে তাকে সেটা দেখাতে আনে। তখন অন্যরা কস্টিউম খুলতে থাকলে কস্টিউমের ভিতরে মানুষকে দেখে নাওইন ভয় পেয়ে কাঁদতে থাকে। তখন তার বাবা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। তখন মানুষ বলাবলি করে এই ছোট্ট বাচ্চা মেয়েটির ব্লাড ক্যান্সার হয়েছে, কিন্তু তার বাবার কাছে এত টাকা নেই মেয়েটির চিকিৎসা করার মতো। তার বাবা ছবি এঁকে খুব সামান্য টাকায় ইনকাম করে। এসব কথা শুনে বানির অনেক খারাপ লাগে। এইদিকে গিহুন তার দাদিকে দেখতে যায়। সেখানে প্লেয়ার 700টি সিকিবের ভাইকেও সে দেখতে পায়, যারা দুজন মিলে অনেক হাসি খুশি জীবনযাপন করছে। গিহুন সেখান থেকে একজন ব্রোকারের কাছে চলে আসে। সেখানে এসে সে সিবুকের মাকে খুঁজে বের করতে বলে। ব্রোকার গিহুনকে বলে মহিলাটি বর্তমানে জেলে বন্দী আছে। তখন গিহুন তাকে একটি ঠিকানা দিয়ে বলে সে জেল থেকে ছাড়া পেলে এই ঠিকানায় তার ছেলের সাথে দেখা করতে বলবে। গিহুন সেখান থেকে চলে যাওয়ার পর বানি ব্রোকারের কাছে আসে। মহিলাটি ব্রোকারকে কিছু টাকা দিয়ে তার মেয়েকে খুঁজে দিতে বলে। তার মেয়ে অনেকদিন আগে হারিয়ে গেছে। তখন ব্রোকার জানায় আপনার মেয়ে অনেক ছোট বয়সে হারিয়েছে, আর এত ছোট বয়সে একা বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না, তাই তাকে খোঁজা বন্ধ করুন। ব্রোকারের এসব কথা শুনে মহিলাটি গাড়িতে উঠে নিজের মেয়ের ছবি দেখে কাঁদতে থাকে। ঠিক তখনই তার গাড়ির কাছে শব্দ হয়। একটি লোক তার হাতে একটি স্কুইড গেমের কার্ড দিয়ে যায়। এদিকে আমরা জুনহুর মাকে দেখতে পাই, যে তার বড় ছেলে ইলহুর জন্য এখনো অপেক্ষা করে। তখন তার মা আফসোস করে বলে আমি তার সৎ মা, তাই হয়তো তার আমার কথা মনে পড়ে না, কিন্তু তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসে। সে তার নিজের কিডনি দিয়ে তোমার জীবন বাঁচিয়েছে। তাদের কথা থেকে জানা যায় ইলহুর স্ত্রীর ক্যান্সার ছিল। তাকে বাঁচানোর জন্যই সে অসৎ পথে কাজ করতে যায়, কিন্তু অনেক কষ্ট করার পরেও তার স্ত্রীকে সে বাঁচাতে পারে না। এদিকে নায়ন অসুস্থ হয়ে পড়ায় তাকে হসপিটালে নেওয়া হয়, যা বানি রাস্তার এক পাশ থেকে দেখতে পায়। তাই সে নায়নকে দেখার জন্য হসপিটালে আসে। ডক্টর নায়নের বাবাকে জানায় বাচ্চাটিকে বাঁচানো সম্ভব, কিন্তু এর জন্য অনেক টাকার প্রয়োজন। এসব দেখে বানি স্কুইড গেমে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে গিহুন নিজের একটি দাঁত তুলে ফেলে সেখানে একটি ট্র্যাকার লাগিয়ে নেয়, যাতে গিহুনের টিম মেম্বাররা তাকে ট্র্যাক করতে পারে। গিহুনের টিমে এখন অনেক এক্সপেরিয়েন্স মানুষজন আছে। তারা সবাই মিলে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপর চলে আসে সেই বিশেষ দিন, যেদিন গিহুন যাবে ফ্রন্টম্যানের সাথে দেখা করার জন্য। গিহুন ক্লাবের বাইরে তার টিম মেম্বারদেরকে নিয়ে অপেক্ষা করছিল। দিনটি ছিল হ্যালোইনের দিন। এদিন সবাই বিভিন্ন ধরনের মাস্ক পরা ছিল। গিহুন সিউককে সাথে নিয়ে ক্লাবের ভিতরে ঢুকে পড়ে ফ্রন্টম্যানকে খুঁজে পাওয়ার জন্য। জিনহু বাহিরে অপেক্ষা করছিল। ঠিক তখনই সে স্কুইড গেমের দুজন গার্ডকে সে ক্লাবের দিকে যেতে দেখে। জুনহু গিহুনকে তাদের ব্যাপারে বলে দেয়। এরপর জুনহু ক্লাবের ভিতর ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যে একজন গার্ড সিউককে সেন্সলেস করে ফেলে এবং গিহুনকে নিয়ে সে একটি রুমের দিকে যায়। জুনহু ট্র্যাকার চেক করলে জানতে পারে গার্ডটি গিহুনকে পিছনের রাস্তা দিয়ে বাহিরে নিয়ে যাচ্ছে। জুনহু পিছনের দিকে আসলে দেখতে পায় গার্ডরা গিহুনকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। জুনহু টিমের সবাইকে এই ব্যাপারে জানিয়ে দেয় এবং সবাইকে বলে গাড়িটিকে ফলো করার জন্য। এদিকে গিহুন গাড়িতে একা। তার সামনে একটি স্পিকার আছে। এই স্পিকারের মাধ্যমে ফ্রন্টম্যান গিহুনের সাথে কথা বলছে। সে বলে মনে আছে এই গাড়িতে তোমার সাথে আমার আগেও কথা হয়েছিল? গিহুন জানায় আমি তোমার সাথে দেখা করার জন্য অনেক দিন অপেক্ষা করেছি। তার উত্তরে ফ্রন্টম্যান জিজ্ঞাসা করে আমাকে কেন খুঁজছো? তখন গিহুন বলে আমি এই গেমটা বন্ধ করতে চাই। ফ্রন্টম্যান তার উত্তরে বলে এই গেমটি আমরা বানিয়েছি, কিন্তু তোমরা এই গেমটি নিজের ইচ্ছাই খেলছো। গিহুন বলে টাকা লোভ দেখিয়ে তোমরা মানুষের জীবন নিয়ে খেলছো। তখন ফ্রন্টম্যান বলে যারা এই গেমে অংশগ্রহণ করে এবং পরবর্তীতে মৃত্যুবরণ করে তারা আবর্জনা ছাড়া আর কিছুই না। আমরা পৃথিবী থেকে কিছু আবর্জনা পরিষ্কার করছি। এদিকে ফ্রন্টম্যানের গাড়ি ফলো করতে দেখে উপর থেকে একজন স্নাইপার গিহুনের টিম মেম্বারদের গাড়ি পাংচার করে দেয়। তাই গিহুনের টিম মেম্বাররা আর তাকে ফলো করতে পারে না। এদিকে গিহুন ফ্রন্টম্যানকে বলে আমি আবার গেমে পার্টিসিপেট করতে চাই। এই কথা শুনে ফ্রন্টম্যান বলে তুমি তো একটু আগেও বলেছো তুমি এই গেম বন্ধ করতে চাও, তাহলে এখন আবার কেন গেমটি খেলতে চাচ্ছ? তখন গিহুন জানায় আমি যদি এই গেমে পার্টিসিপেট করি তাহলে গেমটি আরো মজাদার হয়ে উঠবে। ফ্রন্টম্যানকে চুপ থাকতে দেখে গিহুন বলে উঠে তুমি কি ভয় পাচ্ছ? তখন ফ্রন্টম্যান বলে তুমি হিরোর শাস্তি গিয়ে নিজের জীবনটা হারাবে। তখন গিহুন বলে আমি প্রমাণ করে দিব তোদের মতো মানুষের কথায় পৃথিবী চলে না। এরপর ফ্রন্টম্যান বলে উঠে ঠিক আছে তোমার কথাই হোক তাহলে। এরপর গাড়ির মধ্যে গ্যাস ছাড়া হয়, যার ফলে গিহুন সেন্সলেস হয়ে পড়ে। জুনহু গিহুনের সব কথাই শুনছিল, তাই সে টিম মেম্বারদেরকে বলে প্ল্যান বি অনুযায়ী কাজ করা শুরু করতে। এদিকে আমরা বানিকে দেখতে পাই যে স্কুইড গেমের গার্ডদের পোশাক পরে নেয়। তার মানে
সে একজন প্লেয়ার হিসেবে নয়, গার্ড হিসেবে এখানে পার্টিসিপেট করছে। জুনহো এবং সিউক গিহুনের লোকেশন ট্রেস করে আইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নেয়। এর জন্য তারা ক্যাপ্টেনের সাহায্য চায়। ক্যাপ্টেনও তাদেরকে আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। এদিকে কিছুক্ষণের মধ্যে গিহুনের সেন্স ফিরে আসলে সে নিজেকে গেম স্কোয়াডে দেখতে পায়। এবারও গিহুনের নাম্বার 456 আর গিহুন আবারও শেষ প্লেয়ার। এদের মধ্যে 44 নম্বর প্লেয়ার ছিল একজন জ্যোতিষী। জ্যোতিষী গিহুনকে বলে, তোমার মধ্যে অনেক কষ্ট আছে এবং তুমি তার প্রতিশোধ নিতে চাও। তার মধ্যেই গার্ডরা রুমে চলে আসে। গার্ডরা সবাইকে গেমের রুলস সম্পর্কে বলে এবং এক এক করে সব প্লেয়ারের ইন্ট্রোডাকশন দিতে থাকে। ইন্ট্রোডাকশন মতে প্রতিটি প্লেয়ারের উপর অনেক ঋণ রয়েছে। অন্যদিকে জুনহো ট্র্যাকারের মাধ্যমে সেই আইল্যান্ড খুঁজে পেয়ে যায়। এদিকে প্লেয়ারদেরকে টাকার সে বিশাল পিগি ব্যাংক দেখানো হয় এবং বলা হয় 6 দিনে 6টা গেম খেলা হবে। গেম শেষে বিজয়ী পাবে 35.6 মিলিয়ন ওন। সব রুলস পুরানো হলেও এবার একটি নতুন রুলস অ্যাড করা হয়েছে। তা হলো প্রতিটি গেমের শেষে ভোটিং হবে। এই ভোটের মাধ্যমে ডিসাইড করা হবে গেম চলবে নাকি বন্ধ হয়ে যাবে। বেশিরভাগ প্লেয়ার যদি গেম বন্ধ করার জন্য ভোট দেয় তাহলে গেম বন্ধ করে দেয়া হবে এবং প্রাইজের সব টাকা সবার মধ্যে ভাগ করে দেয়া হবে। এই রুলসের কথা শুনে গিহুন কিছুটা অবাক হয়। তখন গার্ডরা সবাইকে বলে, এখনো সুযোগ আছে, কেউ যদি এই গেম না খেলে যেতে চান তাহলে যেতে পারেন। আর যারা গেম খেলতে চান তারা এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। গেম স্কোয়াডে আমরা এক মা ছেলেকে দেখতে পাই যারা কেউই জানতো না একে অপরের খেলায় জয়েন করার ব্যাপারে। তারা দুজনই দুজনকে গেম ছেড়ে চলে যেতে বলে। পরবর্তীতে তারা গেম খেলার সিদ্ধান্ত নেয়। তারা সবাই এক এক করে রেজিস্ট্রেশন করে। তখন গিহুনের সাথে তার এক পুরনো বন্ধু দেখা হয়ে যায়। গিহুন তার বন্ধু 390 প্লেয়ারকে বলে, আমি গেমের ব্যাপারে সবকিছু জানি, তাই আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই খেলবে। এই কথা শুনে সে রাজি হয়ে যায়। এরপর প্রথম গেমের জন্য তাদেরকে আবার আগের মতো একটি বড় পুতুলের সামনে নিয়ে আসা হয়। গিহুন ভালো করেই জানতো এখানে কি হতে চলেছে। অন্যদিকে জুনহো সে আইল্যান্ডের অনেক কাছাকাছি চলে এসেছে। টিম মেম্বাররা সেই ট্র্যাকার ফলো করতে করতে একসময় ট্র্যাকারটা খুঁজে পায়। ট্র্যাকারটা একটি জেলের কাছে পাওয়া যায়। এর মানে এটাই যে গেম অর্গানাইজাররা ট্র্যাকারের ব্যাপারেই জেনে গেছে। এদিকে গিহুনের সন্দেহ হয় হয়তো তার দাঁত থেকে ট্র্যাকারটি খুলে ফেলা হয়েছে, তাই সে দাঁতটি খুলে চেক করলে জানতে পারে সত্যি ট্র্যাকারটি সেখানে নেই। গিহুন বুঝতে পারে সে ফেঁসে গেছে। এদিকে লাইট জ্বলতে থাকে আর সবাইকে বলা হয় গেমের জন্য প্রস্তুত হতে। তখন গিহুন সবার উদ্দেশ্যে বলে, তোমাদের সবাইকে আমার কথা শুনতে হবে। যদি তোমরা আমার কথা না শুনো তাহলে তোমরা সবাই মারা যাবে। কিন্তু তার এই কথাগুলো কেউই বিশ্বাস করছে না। সবাই ভাবে গিহুন নিজে জিততে চায়, তাই ভুলভাল বলছে। কিছুক্ষণের মধ্যেই গেম শুরু হয়। এই সব কিছুই ফ্রন্টম্যান ইনহো রুমে বসে দেখছিল। গিহুন চিৎকার করে করে তার কথা শোনার জন্য সবাইকে বলছিল। প্রথমে কিছুক্ষণ সবকিছু ভালোই চলছিল। ঠিক তখনই একটি ছেলে একটি মেয়ের গলায় মৌমাছি দেখতে পেয়ে সেটি তাকে বলে। তখন মেয়েটি চিৎকার করা শুরু করলে গার্ডরা তখনই তাকে মেরে ফেলে। এর ফলে সবাই ভয় পেয়ে নড়াচড়া শুরু করে আর নড়াচড়া করার ফলে অনেকেই সেখানে মারা যায়। গিহুন সবাইকে শান্ত করার চেষ্টা করে এবং তার ইনস্ট্রাকশন মতো খেলতে বলে। এতে সবাই গিহুনের উপর বিশ্বাস করতে শুরু করে এবং তার ইনস্ট্রাকশন মতো খেলতে থাকে। এর মধ্যে প্লেয়ার 230 ইচ্ছাকৃতভাবে তার সামনে থাকা 3 জনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর ফলে তাদেরকেও মেরে ফেলা হয়। যারা গুলি করার কাজ করছিল তাদের মধ্যে 11 নম্বর সৈনিক হিসেবে আমরা বানিকে দেখতে পাই। অন্য সৈনিকদের সাথে সেও প্লেয়ারদের উপর গুলি করছিল। 444 নম্বর প্লেয়ার নড়ে উঠলে 11 নম্বর সৈনিক তার পায়ে গুলি করে। গিহুন এবং অন্য একটি প্লেয়ার মিলে তাকে বাঁচানোর জন্য কাঁধে করে ফিনিশিং লাইন পর্যন্ত নিয়ে যায়, কিন্তু ফিনিশিং লাইন পার করার পরেও সৈনিক 11 তাকে গুলি করে মেরে ফেলে। প্রথম গেম শেষ হয়। তারা কেউ ভাবতেও পারেনি এই গেম এতটা ভয়াবহ হতে চলেছে। কিছুক্ষণ পর গার্ডরা এসে প্রথম গেমের রেজাল্ট জানায়। প্রথম গেম হওয়ার পর 365 জন প্লেয়ার জীবিত আছে। কিছু প্লেয়ার গার্ডদের কাছে রিকোয়েস্ট করে বলতে থাকে, আমাদেরকে ছেড়ে দিন, আমরা আর এই গেম খেলতে চাই না। তখন গার্ডরা তাদের উত্তরে বলে, আমরা কাউকে এখানে জোর করে রাখিনি। তখন গিহুন এসে বলে, রুল অনুযায়ী ভোটিং এর ব্যবস্থা করুন। তখন গার্ডরা গিহুনের উত্তরে বলে, ভোটিং অবশ্যই হবে, কিন্তু তার আগে কি পরিমাণ টাকা তারা পেতে পারে প্রাইজ হিসেবে সেটি দেখিয়ে দিই। টাকার পরিমাণ দেখানোর পর সবাইকে বলা হয় এই টাকাটা আপনাদের সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে। আপনারা চাইলে এখনো ফিরে যেতে পারেন, কিন্তু আপনারা যদি নেক্সট গেম খেলেন এবং সেখানে এলিমিনেশনের পরিমাণ বেশি হয় তাহলে আপনারা প্রত্যেকে অনেক বেশি টাকা পাবেন। অর্থাৎ
প্লেয়ার যত কমবে টাকার পরিমাণ ততই বাড়বে। এরপর ভোটের পালা আসলে সবাই গেম কন্টিনিউ করার জন্য ভোট দিতে থাকে, কেননা তাদের মধ্যে লোভ দেখা দিয়েছে। গিহুন সবাইকে সাবধান করার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই গিহুনকে ভুল বুঝে। তাদের মধ্যে কেউ কেউ বলে, তুমি যেহেতু আগেও গেম খেলেছো তার মানে তুমি আমাদেরকে হেল্প করতে পারবে এবং তোমার সাহায্য নিয়ে আমরা সবাই জিততে পারবো। ভোট শেষে দেখা যায় গেম চলা এবং গেম বন্ধ হওয়ার জন্য সমান সমান ভোট পড়েছে। এরপর প্লেয়ার 1 আসে ভোট দিতে এবং তার ভোটের ফলে গেম কন্টিনিউ রাখা হয়। এখানে দেখা যায় প্লেয়ার 1 আর অন্য কেউ নয়, ফ্রন্টম্যান নিজেই। এত মৃত্যু দেখে গিহুন অনেক কষ্ট পায়। তখন ইলহু এসে গিহুনকে বলে, তুমি তো আগেও এই গেম খেলেছ, তোমার ভরসায় আমরা এই গেম খেলার সিদ্ধান্ত নিয়েছি। তুমি যদি আমাদেরকে সাহায্য করো তাহলে আমরা এই গেম জিতে যাব। কিন্তু গিহুন ভালো করেই জানতো এই গেম সাহায্য করার মতো নয়। তারা যতই চেষ্টা করুক না কেন তারা সবাইকে বাঁচাতে পারবে না। তবুও সবার কথা ভেবে সে সবাইকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর ইলহু গিহুনকে প্রশ্ন করে কোন গেম আসতে চলেছে। তখন গিহুন বলে, গতবার আমরা একটি প্লেট থেকে বিভিন্ন শেপ কাটার গেম খেলেছিলাম। গিহুন তাদেরকে বলে সবচেয়ে সহজ শেপ হচ্ছে ট্রায়াঙ্গেল আর সবচেয়ে কঠিন হচ্ছে আমব্রেলা। সবাই এই কথা শুনে নিজেদের মতো করে প্রিপারেশন নিতে থাকে। এদিকে প্লেয়ার 7 তার মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু গিয়ে দেখে তার মা বেডে নেই। তখন সে তার মাকে খুঁজতে থাকে। সে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে তার মা জুনহির সাথে কথা বলছে। সেখান থেকে জানা যায় জুনহি আসলে প্রেগনেন্ট। বৃদ্ধ মহিলাটি তাকে কিছু খাবার দিতে গিয়েছে, কিন্তু নম্বর 7 তার মায়ের কোনো কথা না শুনে সেখান থেকে তার মাকে নিয়ে আসে। এদিকে ইনহু পজিটিভ ভোট দেওয়ার জন্য গিহুনের কাছে সরি বলতে আসে। তখন সে গিহুনকে বলে, আমার স্ত্রী গুরুতরভাবে অসুস্থ, তাকে সুস্থ করতে হলে অনেকগুলো টাকার প্রয়োজন, তাই আমি এই গেমটি খেলতে চাই। এই কথা শুনে গিহুনও কিছুটা ইমোশনাল হয়ে পড়ে, কেননা সে প্রথমবার এই গেমটি এই জন্যই খেলতে এসেছিল। অন্যদিকে দেখা যায় ম্যানেজমেন্টের লোকেরা ডেড বডিগুলো থেকে অর্গান বের করছে, কিন্তু তারা সবকিছু চেক করে জানতে পারে একটা বডিও কাজের নয়, সবাই পুরোপুরিভাবে মারা গেছে, তাই তাদের কোনো অর্গানই কাজে লাগবে না। তাদের নিয়ম ছিল এমন ভাবে প্লেয়ারগুলোকে মারতে হবে যাতে তারা কিছুটা বেঁচে থাকে এবং তাদের অর্গানগুলো পরবর্তীতে কাজে লাগানো যায়। কিন্তু এবার গার্ড 11 এমন ভাবে প্রতিটি লোককে মেরেছে যে তাদের অর্গানগুলো আর পরবর্তীতে কাজে লাগানো যাচ্ছে না। তাই ম্যানেজার 11 নম্বর গার্ডকে ডেকে ওয়ার্নিং দেয় যাতে সে এই কাজ দ্বিতীয়বার না করে। এই কথা শুনে গার্ড 11 রাজি হয় না। সে বলে, গেমের রুলসে এমন কোনো কথা নেই আর তোমরা এই ধরনের কাজ করতে পারো না। তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি বসকে সব জানিয়ে দিব। তাই ম্যানেজার আর কথা বাড়ানোর সাহস পায় না। এদিকে জুনহো তার ট্রাফিক পুলিশের পদ থেকে রেজিগনেশন দেয়। এতে তার বন্ধু কিছুটা রেগে যায় এবং কমিশনারের সাথে কথা বলে রেজিগনেশনটা আটকায়।